আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি মাহির দাইয়ান। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতকে পরাজিত করা সেই যুদ্ধ বিমানই বাংলাদেশকে দিচ্ছে পাকিস্তান। পাকিস্তানের JF-17 যুদ্ধ বিমান নিয়ে বিশ্বব্যাপী কেন এত আগ্রহ? এবার বিস্তারিত। পাকিস্তানের কাছ থেকে যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত আগেই নিয়েছে বাংলাদেশ। পাকিস্তান তাদের সেরা যুদ্ধ বিমান JF-17 থান্ডার ব্লক 3 বাংলাদেশকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। এ নিয়ে চলতি মাসেই দেশের মধ্যে কথাবার্তা চূড়ান্ত হয়। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার এক প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশকে পাকিস্তান বিমান বাহিনী ইতিমধ্যে এই যুদ্ধ বিমানের সিমুলেটর সরবরাহ করেছে। সিমুলেটর হলো এমন একটি কম্পিউটার প্রোগ্রাম, যন্ত্র বা ভার্চুয়াল পরিবেশ যা বাস্তব জীবনের কোনো পরিস্থিতি, প্রক্রিয়া বা যন্ত্রের হুবহু আচরণ ও কার্যকারিতা অনুকরণ করে। এটি আসল ঝুঁকি ছাড়াই কোনো কাজ শেখা, পরীক্ষা করা সহজ। ফ্লাইট সিমুলেটর পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এর মাধ্যমে সত্যিকারের বিমান ওড়ার অনুভূতি পাওয়া যায় এবং অভিজ্ঞতা অর্জন করা যায়। JF-17 থান্ডার ব্লক 3 বিমানটি গত বছর অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান ভারতের বিরুদ্ধে ব্যবহার করেছিল। ঢাকায় বাংলাদেশ সেনাবাহিনী এই বিমান নিয়ে যে ঘরোয়া প্রদর্শনীর আয়োজন করেছিল, সেখানে দেখানো হয় বিমানটি কিভাবে ভারতের যুদ্ধ বিমান রাফায়েলের মোকাবেলা করে। 2024-এ শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ ও পাকিস্তান নানা ক্ষেত্রে কাছাকাছি এসেছে। দুদেশের কূটনৈতিক মহলের খবর, সম্পর্ক পুনঃস্থাপনে সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে সেনা পর্যায়ে। দুদেশের সেনাবাহিনীর পদস্থ কর্তারা ঢাকা ও ইসলামাবাদ সফর করেছেন। এমনকি যৌথ মহড়াও হয়েছে দুদেশের সেনাবাহিনীর। খুবই তাৎপর্যপূর্ণ হলো অপারেশন সিঁদুরের কিছুদিন পর থেকেই বাংলাদেশ ও পাকিস্তান বিমান বাহিনীর মধ্যে অফিসার পর্যায়ে আলাপ আলোচনা শুরু হয়। এর এক পর্যায়ে পাকিস্তানের কাছ থেকে যুদ্ধ বিমান কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করে বাংলাদেশ। এই জাতীয় যুদ্ধ বিমান সরবরাহের জন্য অন্তত বছর 3 সময় দরকার হয়। দেখা যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর পাইলটেরা যাতে পাকিস্তানি বিমান হস্তগত হওয়ার আগে সেটি চালাতে দক্ষ হয়ে ওঠেন, সেজন্যই সিমুলেটর সরবরাহ করা হয়েছে। এই সিদ্ধান্তকে ঘিরে প্রশ্ন উঠেছে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান চালানোর ব্যাপারে পাইলটদের এই সিদ্ধান্তকে ঘিরে প্রশ্ন উঠেছে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান চালানোর ব্যাপারে পাইলটদের এত দ্রুত দক্ষ করে তোলার কি এমন কারণ দেখা দিল? অনেকেই মনে করছেন ভারতকে মোকাবেলার এই ব্যাপারে বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম লক্ষ্য। অপারেশন সিঁদুরের পর থেকে পাক সেনা কর্তারাও হুঁশিয়ারি দিতে শুরু করেছেন যে হিন্দুস্তানের বিরুদ্ধে তাদের পরবর্তী যুদ্ধ হবে ভারতের পূর্ব প্রান্তে। বলাই বাহুল্য, পাক সেনা কর্তারা ইঙ্গিত করছেন পরবর্তী যুদ্ধে তারা বাংলাদেশ থেকে ভারতকে আক্রমণ শানাবে। তবে ভারতও বসে নেই। বাংলাদেশ লাগোয়া একাধিক পরিত্যক্ত বিমানবন্দর নতুন করে সক্রিয় করে তুলছে ভারতের বিমান বাহিনী। এইসব বিমানবন্দর থেকে যে কোনো সময় যুদ্ধ বিমান চারদিকে উড়ে যেতে পারে। এই পরিকল্পনা মাথায় রেখে বিমানবন্দরগুলোকে যুদ্ধের উপযোগী করে তোলা হচ্ছে। সামরিক বিশেষজ্ঞদের মতে ভারতের কাছে চিন্তার বিষয় হলো পাকিস্তান যুদ্ধ বিমানগুলি বাংলাদেশকে বিক্রি করছে নাকি তাদের বিমান ঘাঁটিতে সেগুলি মজুদ রাখার ব্যবস্থা করা হচ্ছে। এই বিষয়টি এখনো স্পষ্ট নয়। যেমন স্পষ্ট নয় বাংলাদেশ কেন দ্রুততম সময়ের মধ্যে তাদের পাইলটদের পাকিস্তানি বিমান চালানোর ব্যাপারে প্রশিক্ষণ দিতে চাইছে। সামরিক বিশেষজ্ঞদের মতে বিমানের সিমুলেটর সরবরাহকে একটি সাধারণ উপহার প্রদান হিসেবে দেখার সুযোগ নেই, বরং ধরে নেওয়া যেতে পারে দুই দেশের মধ্যে বিমান ক্রয়ের চূড়ান্ত চুক্তির আগে একটি বড় প্রস্তুতিমূলক পদক্ষেপ এটি। JF-17 থান্ডার হালকা ওজনের, সব আবহাওয়ায় ব্যবহারযোগ্য বহুমাত্রিক এক যুদ্ধ বিমান। পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স ও চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন যৌথভাবে এটি তৈরি করেছে। 1990-এর দশকের শেষ দিকে পাকিস্তান ও চীন এই যুদ্ধবিমান উন্নয়নে চুক্তি সই করে। 2000-এর দশকের শুরুতে ইসলামাবাদ থেকে প্রায় 80 কিলোমিটার দূরে পাঞ্জাব প্রদেশের কামরায় PAC-তে এটি তৈরির কাজ শুরু হয়। এই প্রকল্পের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত পাকিস্তান বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত এক এয়ার কমোডোর জানান, উৎপাদনের 58% পাকিস্তানে ও 42% চীনে হয়। নাম প্রকাশ না করার শর্তে তিনি আল জাজিরাকে বলেন, আমরা বিমানের সামনের ফিউজেলাজ ও উলম্ব লেজ তৈরি করি, আর চীন মধ্য ও পেছনের অংশ তৈরি করে।
এতে রুশ ইঞ্জিন ব্যবহার করা হয় এবং ব্রিটিশ নির্মাতা মার্কিন বেকারের ইজেকশন সিট বসানো হয়। তবে পুরো বিমানের চূড়ান্ত সংযোজন পাকিস্তানেই করা হয়। তিনি জানান, 2007 সালের মার্চে প্রথমবার জনসম্মুখে JF-17 উন্মোচিত হয়। ব্লক 1 সংস্করণ 2009 সালে বহরে যুক্ত হয় এবং সবচেয়ে উন্নত ব্লক 3 সংস্করণ 2020 সালে পরিষেবায় আসে। পাকিস্তান বিমান বাহিনীর ভাষ্য, এই যুদ্ধ বিমান মাঝারি ও নিচু উচ্চতায় উচ্চমাত্রার কৌশলগত চলাচল করতে পারে এবং আগ্নেয় শক্তি, ক্ষিপ্রতা ও টিকে থাকার ক্ষমতার সমন্বয়ে এটি যে কোনো বিমান বাহিনীর জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। JF-17 কিনেছে কারা? প্রথম দেশ হিসেবে JF-17 কিনে নেয় মিয়ানমার। 2015 সালে তারা অন্তত 16টি ব্লক 2 সংস্করণের বিমান অর্ডার দেয়। এর মধ্যে এখন পর্যন্ত 7টি সরবরাহ করা হয়েছে। দ্বিতীয় ক্রেতা হিসেবে নাইজেরিয়া 2021 সালে তাদের বিমান বাহিনীতে 3টি JF-17 যুক্ত করে। এরপর আজারবাইজান 2024 সালের ফেব্রুয়ারিতে 16টি যুদ্ধবিমান কেনার প্রাথমিক চুক্তি করে, যার মূল্য $150 কোটি বেশি। 2025 সালের নভেম্বরে আজারবাইজান তাদের বিজয় দিবসের কুচকাওয়াজে 5টি JF-17 প্রদর্শন করে। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তৃতীয় বিদেশি অপারেটর হিসেবে আত্মপ্রকাশ করে। গত এক দশকে ইরাক, শ্রীলঙ্কা ও সৌদি আরব সহ আরও কয়েকটি দেশ JF-17 কেনার বিষয়টি বিবেচনা করলেও সেসব পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। যদিও JF-17 যুদ্ধবিমান পাকিস্তান বিমান বাহিনীর মূল ভরসা, তবে চীনের বিমান বাহিনী এই বিমান ব্যবহার করে না। তারা মূলত J-10, J-20 ও উন্নয়নাধীন J-35 এর ওপর নির্ভরশীল। যুদ্ধ বিমানটির সম্পূর্ণ সংযোজন যেহেতু কামরায় করা হয়, তাই JF-17 এর প্রধান বিক্রেতা পাকিস্তানি এবং বিক্রয়োত্তর সেবাও তারাই দেয়। ইসলামাবাদ ভিত্তিক আঞ্চলিক এক নিরাপত্তা বিশ্লেষক বলেন, এই বিমানের আকর্ষণের মূল কারণ হল খরচের তুলনায় কার্যকারিতা, কম রক্ষণাবেক্ষণ ব্যয় ও যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা। নাম প্রকাশ না করার শর্তে তিনি আল জাজিরাকে বলেন, JF-17 এর আকর্ষণ শুধু শীর্ষ পারফরমেন্সে নয়, বরং পুরো প্যাকেজে। কম দাম, অস্ত্র সংযোজনের নমনীয়তা, প্রশিক্ষণ, খুচরা যন্ত্রাংশ এবং তুলনামূলকভাবে কম পশ্চিমা রাজনৈতিক শর্ত। এই অর্থে JF-17 হলো একটি যথেষ্ট উৎকৃষ্ট মানের বহুমাত্রিক জেট, যা সহজলভ্যতার জন্য একটি অপটিমাইজড। সীমিত বাজেটে আধুনিকায়ন করতে চাওয়া বিমান বাহিনীর জন্য এটি উপযোগী। তবে পাল্লা, অস্ত্র বহন ক্ষমতা, ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা ও দীর্ঘমেয়াদী উন্নয়ন সম্ভাবনায় এটি J-10C বা F-16V এর মতো উচ্চস্তরের বিমানের সরাসরি বিকল্প নয়, যোগ করেন তিনি। আদিল সুলতান বলেন, 2025 সালে ভারতীয় বিমানের বিরুদ্ধে JF-17 এর পারফরমেন্স এর সক্ষমতাকে স্পষ্ট করেছে। তবে তিনি সতর্ক করে বলেন, আকাশ যুদ্ধের ফলাফল শুধু বিমানের ওপর নয়, কে সেটি চালাচ্ছে তার উপরও নির্ভর করে। ভূমি ও আকাশভিত্তিক রাডার, যোগাযোগ ব্যবস্থা ও প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত মানবিক দক্ষতার সঙ্গে বিমানের সমন্বয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে জানান তিনি। আগ্রহ বাড়ছে কেন? 2025 সালের মে মাসে ভারতের সঙ্গে 4 দিনের সংঘাতে পাকিস্তান বিমান বাহিনী আবারও নজর কাড়ে, বিশেষ করে 7 মে রাতে, যখন ভারতীয় বিমান পাকিস্তানের ভেতরে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। পাকিস্তান বিমান বাহিনীর দাবি, চীনা নির্মিত J-10C উড়িয়ে পাকিস্তানি স্কোয়াড্রন অন্তত 6টি ভারতীয় বিমান ভূপতিত করে। শুরুতে ভারত ক্ষয়ক্ষতি অস্বীকার করলেও পরে কিছু বিমান হারানোর কথা স্বীকার করে। পাকিস্তান ও ভারতের এই যুদ্ধবিরতির কৃতিত্ব দাবিদার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার পাকিস্তানি বিমানের পারফরমেন্সের কথা উল্লেখ করেছেন, যা জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে ভারত। যদিও ওই ভূপাতিত ঘটনায় JF-17 সরাসরি জড়িত ছিল না, তবে পাকিস্তান বিমান বাহিনী বলছে এটি ভারতীয় বিমানের সঙ্গে সংঘাতে অংশ নেওয়া ফরমেশনের অংশ ছিল। এর 3 দিন পর 10 মে পাকিস্তানি ISPR দাবি করে, একটি JF-17 দিয়ে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভারতে রুশ নির্মিত S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত করা হয়েছে। ভারত এই দাবিও অস্বীকার করেছে। ইসলামাবাদ ভিত্তিক ওই বিশ্লেষক বলেন, মে মাসের সংঘাতকে কাজে লাগিয়ে পাকিস্তান JF-17কে যুদ্ধ পরীক্ষিত ও সাশ্রয়ী বিকল্প হিসেবে বাজারজাত করছে, বিশেষ করে সীমিত প্রতিরক্ষা বাজেটের দেশগুলোর কাছে। তবে তিনি সতর্ক করেন, সম্ভাব্য সংগ্রহ সংক্রান্ত ঘোষণাগুলোকে সাবধানে দেখা উচিত। শুধু আগ্রহ প্রকাশ মানেই দ্রুত চুক্তি নয়। যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া সাধারণত অনুসন্ধানী আলোচনার পর চুক্তি ও সরবরাহের রূপ নিতে বছরের পর বছর
সময় নেয় বলে জানান তিনি। পাশাপাশি যোগ করেন, ঋণের বিনিময়ে JF-17 দেওয়া এটি পাকিস্তান বিমান বাহিনীর মূল পরিকল্পনা নয়। অন্য পর্যবেক্ষকদের মতে, ইসলামাবাদ তাদের বিমান বাহিনীর পারফরমেন্সকে কাজে লাগিয়ে প্রতিরক্ষা রপ্তানি বাড়ানো এবং নিজেকে একটি উদীয়মান মাধ্যম হিসেবে উপস্থাপনের সুযোগ দেখছে। JF-17 প্রকল্পে যুক্ত এই অবসরপ্রাপ্ত এয়ার কমান্ডার বলেন, যুদ্ধক্ষেত্রের পারফরমেন্সই শেষ পর্যন্ত সবচেয়ে বড় মানদণ্ড। তিনি বলেন, খুব কম দেশই যুদ্ধবিমান তৈরি করে, আর বাজারের বড় অংশ পশ্চিমা নির্মাতাদের দখলে, যারা প্রায়ই নানা শর্ত জুড়ে দেয়। কিন্তু সবাই বৈচিত্র্য চায় এবং এক ঝুড়িতে সব ডিম রাখতে চায় না। সেখানেই পাকিস্তানের সুযোগ। বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, 2024 সালে সরকার পরিবর্তনের পর পাকিস্তানের প্রতি ঢাকার অবস্থান উল্লেখযোগ্যভাবে বদলেছে। এ ধরনের চুক্তি শুধু একটি প্ল্যাটফর্ম বা বিমান বিক্রির বিষয় নয়, এটি জাতীয় পর্যায়ের সহযোগিতা ও কৌশলগত সমন্বয়ের প্রতিফলন বলে জানান তিনি। তিনি আরো বলেন, যুদ্ধ বিমান হলো দীর্ঘমেয়াদী অঙ্গীকার, যার কার্যকাল সাধারণত 3 থেকে 4 দশক থাকে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় দর্শক, ব্যক্তিত্ববান হন। এখন ব্যক্তিত্ববান কিভাবে হবেন? আপনি আপনার নিজের যে স্টাইল, জীবনের গতি, চলাফেরা, এর মধ্যেও ব্যক্তিত্বকে জাগিয়ে তুলতে পারেন। আপনার কথার পরিমিতি বোধ, ফালতু কাজ থেকে দূরে থাকা, অপ্রয়োজনীয় তর্ক না করা, নিজেকে পরিচ্ছন্ন, স্বচ্ছ, সত্যবাদিতার মানদণ্ডে দাঁড় যদি করাতে পারেন, তাহলে আপনি একজন ব্যক্তিত্ববান মানুষ হয়ে উঠতে পারবেন। একটু চেষ্টা করলেই কিন্তু আজ থেকেই আপনার ব্যক্তিত্ববান হওয়ার সেই কাজটি শুরু হয়ে যেতে পারে। আর যদি ব্যক্তিত্ববান হতে পারেন, তাহলে সমাজ আপনাকে সম্মান দিতে বাধ্য হবে। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।